আশা করি আমার সকল ছাত্রছাত্রীরা ভালো আছো। মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান থেকে বলছি। আজকে রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় তথা ইংরাজিতে যেটা এনআইএস বলে, সেখানে যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি আছে সেই বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে কিছু ডিটেলস আলোচনা করব এবং এই সাবজেক্টের যে পরীক্ষা প্যাটার্ন, কী সিলেবাস বা পরীক্ষা পদ্ধতি বা কী ধরনের প্রশ্ন আসে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কতটুকু পড়লে তোমরা এইখান থেকে উত্তরটি দিতে পারবে এবং এই বিষয়ে তোমরা সঠিকভাবে উত্তর লিখে সঠিকভাবে নম্বরটি পাবে এবং যত সম্ভব যতটা নম্বর পাওয়ার আমি চেষ্টা করব আমার এই আলোচনার মাধ্যমে আমার সকল ছাত্রছাত্রীদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি কেউ ভীতি বা ভয় পাবে না। কারণ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি অনেকটা বিজ্ঞান ভিত্তিক। এখানটা অযথা কোনো উত্তর লিখলে যে নম্বর পাবে এমন নয়, বিজ্ঞান ভিত্তিকভাবে লিখতে হবে, যতটুকু দরকার ততটুকু, তার বেশি উত্তর নয়। এবং আমি বিশেষ এই ব্যাপারে আরও কিছু আলোচনার দিকে এগোচ্ছি। আলোচনা শুরু হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটিতে। তোমরা নিশ্চয়ই জানো যে সমস্ত ছাত্রছাত্রী এনআইএস বা রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয়ে ভর্তি হয়েছে, সেখানে বলা হয়েছে যে 20 নম্বরে যে অ্যাসাইনমেন্ট থাকে সেটি আলাদা, এছাড়া 100 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হয়। এবার 100 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে দুটি পার্ট আছে, দুটি পার্ট। একটা হচ্ছে মোট তোমাদের 3টি পার্টের মধ্যে, একটা হচ্ছে মডিউল 1, মডিউল 2 এবং মডিউল 3। তবে 3টি পার্টের মধ্যে 2টি পার্ট থেকে অর্থাৎ মডিউল 1 এবং মডিউল 2 থেকে 85 অর্থাৎ 85 নম্বরের প্রশ্ন আসে এবং 85 নম্বরের উত্তর লিখতে হয়। এবং মডিউল 3 যেখানে আছে সেটি 15 নম্বরের কোশ্চেন থাকে। সেই মডিউল 3টা আবার দুটো পার্টে ভাগ আছে, একটা ঐচ্ছিক মডিউল 1, একটা ঐচ্ছিক মডিউল 2। কিন্তু আমরা সাধারণত ঐচ্ছিক মডিউল 1টাই করাই, কারণ এখান থেকে কোশ্চেনটি সোজা আসে এবং ছাত্রছাত্রীরা সহজে এই চ্যাপ্টার থেকে উত্তরটি বা এই অধ্যায় থেকে উত্তরগুলি লিখে উপকৃত হয়। কারণ তুলনামূলক মডিউল 2 মানে মডিউল 3 যে দুটো পার্টের মধ্যে মডিউল 2 বা ঐচ্ছিক মডিউল 2 যেটা আছে সেই সিলেবাসটি আছে, সেখানে যে সমস্ত কোশ্চেনগুলো আছে অত্যন্ত কঠিন এবং শক্ত। তুলনামূলকভাবে মডিউল 3-র ঐচ্ছিক 1-এর কোশ্চেনটি অনেকটাই সোজা এবং অনেকটাই ছাত্রছাত্রীদের পক্ষে উপযোগী। এই জন্য এই ব্যাপারে আমি বললাম। তাই সেক্ষেত্রে তোমরা আলোচনা করতে পারো যে মডিউল 3 ঐচ্ছিক 2টা বাদ দিয়ে দেবে, এটা পড়ার কোনো দরকার নেই। মানে দুটি তোমার যেহেতু অপশান থাকছে, তোমরা মডিউল 3-র ঐচ্ছিক 1টাই পড়বে। ঠিক আছে, এবার আমরা যে বিষয়ে আলোচনা করি কোশ্চেনের প্যাটার্ন বা কী ধরনের কোশ্চেনের প্যাটার্নটা আসে। এবার আমরা কোশ্চেনের নাম্বার ডিভিশন নিয়ে কিছু আলোচনা করব। কেমন ধরনের কোশ্চেন হয়, অনেকে আগে বলেছে, এই পল সায়েন্সে অনেকে মনে একটা ভয় আতঙ্ক সৃষ্টি করে, তবে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। প্রথমে আমাদের 2 নম্বর করে কোশ্চেন আছে, 2 নম্বরে 9টা, 2 নম্বরে 9টা মানে 18 নম্বর। আগে এই 2 নম্বর নিয়ে আমরা আলোচনা করি। 2 নম্বর কোশ্চেন কেমন আসতে পারে, যে দিতে পারে যে স্টেট মেনশন এনি 2 এক্সিকিউটিভ পাওয়ার গভর্নর অফ স্টেট, মানে একটি রাজ্যপালের প্রশাসনিক বা শাসন সংক্রান্ত ক্ষমতা কী, কীরকম তোমার উত্তর লিখবে। এটা কিন্তু বিস্তারিত নয়, সংক্ষিপ্ত আকারে, সংক্ষিপ্ত আকারে, যেহেতু প্রশ্নের মান 2 নম্বর। সেক্ষেত্রে তোমরা প্রথমে লিখবে যে রাজ্যের প্রধান হিসেবে রাজ্যপাল হচ্ছে এর মুখ্য ভূমিকা পালন করেন। তিনি যেমন মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন এবং মুখ্যমন্ত্রী পরামর্শে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। এছাড়া রাজ্যের যে হাইকোর্ট আছে তাদের বিচারপতিদের তিনি রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করে রাজ্যপাল নিয়োগ করেন। এছাড়া রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং রাজ্যে যে বড় বড় যে পদের যারা নিযুক্ত হন সে সমস্ত পদের ক্ষেত্রেও রাজ্যপাল নিয়োগ করে থাকেন। এটা মূলত শাসনগত ক্ষমতা। এছাড়া ভারতবর্ষের সংবিধানে এর অনেক ব্যবস্থা আছে, যদিও অনেক সময় রাজ্যপালই রাজ্য সরকারকে কিছুটা ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে। এত লেখার দরকার নেই, তোমরা মোটামুটি লিখবে যে রাজ্যপাল প্রধানত রাজ্যের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী পরামর্শে অন্যদিকে নিয়োগ করেন, মন্ত্রীদের নিয়োগ করেন। তিনি অ্যাডভোকেট জেনারেলদের নিয়োগ করেন 2 নম্বর। 3 নম্বর ভারত এবং হাইকোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন, যেটা রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যপাল পরামর্শ বা আলোচনা করে নিয়োগ করে। এভাবে উত্তর দিবে, বেশি দীর্ঘায়িত করতে যাবে না, অযথা সময় নষ্ট করে লিখে লাভ নেই, যেহেতু প্রশ্নের মান 2। এবার একটা প্রশ্ন আছে, হোয়াট ইজ মিন বাই সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেন মানে কি, এক নাগরিকত্ব কাকে বলে, মানে এক নাগরিকত্ব কাকে বলে, এক নাগরিকত্ব কাকে বলে। দেখো, ভারতবর্ষ আমাদের দেশে
এক নাগরিকত্ব ব্যবস্থাটি আছে, কিন্তু আমেরিকা বা অন্যান্য পাশ্চাত্য দেশে দ্বি নাগরিকত্ব আছে। তারা রাজ্যের ক্ষেত্রে একটি নাগরিকত্ব পায় এবং গোটা দেশের ক্ষেত্রে একটি নাগরিকত্ব পায়, সেক্ষেত্রে হচ্ছে সেটা দ্বি নাগরিকত্ব। কিন্তু ভারতবর্ষে সেটা একটি নাগরিকত্ব। কারণ সেই সময় একটু ভেঙে আমাদেরকে বলি, যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, সেহেতু আমরা হয়তো বলতে পারি যে পশ্চিমবঙ্গের একটা নাগরিকত্ব পেলাম আর ভারতবর্ষের নাগরিকত্ব পেলাম, সেক্ষেত্রে সেটা হয় দ্বি নাগরিকত্ব। কিন্তু গোটা দেশের যখন একটা নাগরিকত্ব হয়, সেটা হয় এক নাগরিকত্ব। এইটা লিখবে যে এই পার্থক্যটা, মূল পার্থক্যটা লেখার চেষ্টা করবে। এছাড়া যেমন কোশ্চেন আসে যে স্বাধীনতা রক্ষা কবচ সম্পর্কে কিছু আলোচনা করো, দুটি তার সেফগার্ড বা তার রক্ষা কবচ হিসেবে আলোচনা করো। পঞ্চায়েতি রাজ সিস্টেমে বা পঞ্চায়েতি ব্যবস্থায় আমরা কী উন্নয়নমূলক কাজ হয়, বা পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রাজ্য সরকার তাদেরকে কীভাবে নিয়ন্ত্রণ করে, 2 নম্বর থাকে। এছাড়া আরও যে বিষয়ে আমাদের প্রশ্ন আসে, বড় বড় ইস্যু থাকে যে হাউ ডাজ দ্য মানি পাওয়ার এফেক্ট অফ দ্য ইন্ডিয়ান পলিটিক্স সিস্টেম। এটা তোমরা নিশ্চয়ই রাজনীতি থেকে ইচ্ছা থাকুক আর না থাকুক, এই মানি পাওয়ার বা ইলেকশনের ক্ষেত্রে যে অর্থের ব্যবহার বা নির্বাচনের ক্ষেত্রে যে অর্থের ব্যাপার, এই সম্পর্কে তোমরা জানো। অর্থ প্রয়োগ করে যে ইলেকশনকে অনেক সময় প্রভাবিত করা হয়, মানুষের মনের মধ্যে তাদের ব্যক্তিত্ব বা মনের মধ্যে একটা প্রভাব ফেলা হয়, সেটার কাজ হচ্ছে ইলেকশন কমিশন। কিন্তু সেটাকে কীভাবে ইলেকশন কমিশন বা ভারত সরকার বা নির্বাচন কমিশন, যেটাই বলো, ভারত সরকার বলার দরকার নেই, তোমার নির্বাচন কমিশন বলবে, কীভাবে নিয়ন্ত্রণ করে, কীভাবে তারা নির্বাচনকে পরিচালনা করে, সেই ব্যাপারে তো আলোচনা করবে। যেটুকু প্রশ্ন এইভাবে ছোটো ছোটো 2 নম্বরের কোশ্চেন আসে। আরেকটি ধরনের প্রশ্ন আসে মার্কসবাদ থেকে বরাবরই কিছু না কিছু কোশ্চেন আসে, সে হয় বড় হোক বা আরও ছোটো হোক, কোশ্চেন আসে। লেখা থাকে যে এক্সপ্লেন দ্য মার্কস কনসেপ্ট অফ দ্য স্টেট, মানে রাষ্ট্রেও স্টেটে, এখানে একটা দুটো পার্থক্য তোমাদের বলে দিই। স্টেট ক্ষেত্রে কিন্তু শুধু রাজ্য নয়। আমি যখন ইংলিশে বা ইংরাজিতে বা যে সমস্ত ছাত্রছাত্রীরা ইংলিশ মিডিয়ামে বা ইংলিশ ভার্সনে ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রে বলে দিই, স্টেট কথাটা মানে কিন্তু তার শুধু কেন্দ্র মানে রাজ্য কথা বুঝবে না, সেটা কেন্দ্র কথা, স্টেট মানে রাষ্ট্রের অবস্থা কথা বলা হয়েছে, সেটা একটু বুঝলেই বুঝতে পারবে। এবং মার্কশিট কনসেপ্টের কথা এখানে স্টেটের কথা বলা হয়েছে। রাজ্যের কি মানে কেন্দ্রের কী ভূমিকা বা গোটা দেশের ক্ষেত্রে বা একটা রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে মার্কস তার কী ভূমিকা পালন করেছে, সেই সম্পর্কে ছোটো করে অতি সংক্ষিপ্তভাবে আলোচনা হচ্ছে। তো প্রশ্ন 2 নম্বর। এবার আমার যে আলোচনা আসবো 5 নম্বর। দেখো 5 নম্বরের প্রশ্নে আমাদের 7টা করতে হবে, 5 7 35। আগে করলাম 9টা, 2 9 গুণে 18টা, 2 আর গুণিত 9 গুণে 18, আর এখানে 5 গুণিত 7। তবে এই 5 নম্বর প্রশ্নটি 5 নম্বরেই আসে না, এটাকেও আবার পাটে ভাগ করা হয়। 3 + 2, 2 + 2 + 1, এভাবেই মোটামুটি ভাগে আসে। তবে এটা হচ্ছে একটু সংক্ষিপ্ত করে লিখতে হবে, কারণ লেখা আছে এখানে এক্সপ্লেন দ্য অ্যাপিলেট অথরিটি অফ দ্য হাইকোর্ট, মানে হাইকোর্টের অ্যাপিলিটি মানে আপিল করার যে ক্ষমতা বা আপিল নেওয়া গ্রহণ করার ক্ষমতা, সেই সম্পর্কে কিছু আলোচনা করা হয়। এখানে কিন্তু তোমাদেরকে বিস্তারিতভাবে একটু আলোচনা করতে হবে আমাদের, অতি সংক্ষিপ্ত। সেটা তোমরা যেই আমাদের প্রতিষ্ঠান থেকে যে নোট বা সাজেশন নিয়ে গেছো, সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের নম্বরে যোগাযোগ করবে, বা আমরা যখন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো তখন আমরা অফলাইনে ক্লাস করবো, এখানে বিস্তারিতভাবে আলোচনা করে আমরা বুঝিয়ে দেবো কীভাবে লিখতে হয়। প্রশ্ন আছে যে ডিসক্রাইব দ্য ভেরিয়াস প্রভিশন অফ রাইটস অফ ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মের ক্ষেত্রে একটা স্বাধীনতা বা ধর্মক্ষেত্রে কী ভূমিকা পালন করে, সেক্ষেত্রেও রাইট টু ফ্রিডম, সেক্ষেত্রেও তোমরা বিস্তারিতভাবে আলোচনা করবো আমরা। এটা ধীরে ধীরে হবে। তবে 5 নম্বর কোশ্চেনগুলো এখানে আলোচনা এভাবে অনলাইনে আলোচনা করা সেভাবে সম্ভব নয়, কিন্তু তোমরা মোটামুটি এইভাবে যদি পদ্ধতি 2 নম্বরে যেমন অতি সংক্ষিপ্ত, 5 নম্বরে সংক্ষিপ্ত, আরেকটা হলো একটু বড় সংক্ষিপ্ত বা রচনাধর্মী প্রশ্ন লিখতে হয়। 5 নম্বরে এই কোশ্চেনগুলো আমরা গেলাম। এবার আসবো 8 নম্বরে। 8 নম্বরে 4টি করতে হয়। 8 নম্বর 4টি মানে 32 নম্বর। এবার এই 8 নম্বরের মধ্যে আবার 2টি করে ভাগ আছে, অপশান আছে। মানে ধরো মোট 8টি থাকবে, 4টি করতে হবে তোমাকে অপশান অড দেবে, সেটা তুমি পছন্দ মতো করে নেবে। তবে এই 8-এর মধ্যেও ভাগ আছে, কেউ 2 + 3 + 3 দেয়, কেউ 2 + 6 দেয়, কখনো বা 2 + 5 + 1 দেয়। কোশ্চেনটি মিশিয়ে থাকে। এখানে কেমন প্রশ্ন হতে পারে, যেমন লেখা থাকে হু ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন, এটা 2 নম্বরে থাকলো। এক্সপ্লেন দ্য ইলেকশন প্রডিউস টু ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট,
ভারতের রাষ্ট্রপতি কী পদ্ধতি বা কীভাবে পদ্ধতির মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং সেই পদ্ধতি সম্পর্কে একটু আলোচনা করি। তাহলে 2+6 একটু আলোচনা করে দিই। ভারতের রাষ্ট্রপতি হতে গেলে অবশ্যই তাকে ভারতের নাগরিক হতে হবে, 35 বছর বয়স্ক হতে হবে, ভারতের নাগরিক 25 বছর বয়স্ক, এবং কোনো সরকারি লাভজনক পদে প্রতিষ্ঠিত থাকলে চলবে না, এবং তাকে একটা নির্দিষ্ট সময় বয়স বা সময় থাকতে হবে। এবং ভারতবর্ষের ক্ষেত্রে কীভাবে নির্বাচন হয়, গোটা ভারতবর্ষের যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনটি হচ্ছে একটি পরোক্ষ নির্বাচন, আমরা সাধারণত যেমন লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন করতে আমরা ডাইরেক্ট প্রার্থীকে নির্বাচিত করি, আমাদের যে প্রতিনিধি হয় যে দলেরই হয় প্রতিনিধিকে ডাইরেক্ট নির্বাচন করি বা নির্বাচিত করি আমরা। কিন্তু তারা সেই সমস্ত নির্বাচিত ব্যক্তিরই তারা কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতিকে নির্বাচন করে, সেটা লোকসভারও যারা সাংসদ আছেন এবং ভারতবর্ষের সমস্ত যে বিধায়ক আছেন, যেটা আমরা এমএলএ বলি, তারা পরোক্ষ ভোটের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করেন, এবারে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে তারা নির্বাচিত হন। এইভাবেই ভারতবর্ষের সংবিধান, এইভাবেই ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন এইভাবে। কিন্তু এটা আরেকটু বিস্তারিতভাবে লিখতে হবে, যেহেতু প্রশ্নের মানটি 8 নম্বরে, একটু বিস্তারিতভাবে লিখতে হবে। এখানে 2টি কোশ্চেন আছে, তোমরা প্রশ্ন পড়বে, যে লেখা আছে এক্সপ্লেন দ্য অ্যাডভাইস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ভারতের সর্বোচ্চ ন্যায়াধিকার বা সর্বোচ্চ আদালত কীভাবে তার উপদেশকে বা নীতিকে প্রয়োগ করতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এছাড়া হোয়াট দ্য সুপ্রিম কোর্ট অফ দ্য কল্ড গার্জিয়ানশিপ অফ দ্য কনস্টিটিউশন হবে, ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা বা রক্ষাকর্তা ভারতের সুপ্রিম কোর্টকে কেন বলা হয়, এই রকম বিস্তারিত করে। এটি কোশ্চেনটি কিন্তু প্রথমে 4+4 ভাগ করা আছে। তোমরা চেষ্টা করবে যে বড় 8 নম্বরের কোশ্চেনের চেয়ে যে কোশ্চেনটি পাঠে পাঠে ভাগ করা আছে, মানে 4+4+4 বা 2+3 সেই কোশ্চেনটি লিখবে, তাহলে কিন্তু নম্বরটি আরও বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আরও একটা প্রশ্ন আছে যে অ্যানালিসিস দ্য ফাইন্যান্সিয়াল রিলেশন বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট অফ ইন্ডিয়া। এখন তোমরা বিগত দিনে হয়তো একটা জিনিস নিয়ে আলোচনা চলছে, কেন্দ্র রাজ্যদের মধ্যে অর্থনৈতিক সমস্যা। কীরকম সমস্যা? ভারতবর্ষের সংবিধানে কিছু বিষয় আছে যেটা কেন্দ্র তালিকাভুক্ত, কিছু বিষয় আছে রাজ্য তালিকাভুক্ত, কিছু বিষয় আছে যৌথ তালিকাভুক্ত। ভারতবর্ষের শিক্ষা হচ্ছে যৌথ তালিকাভুক্ত, এবং অনেক ক্ষেত্রে আরও এগুলি কেন্দ্র তালিকাভুক্ত হয়তো 70টি মতো আছে, রাজ্য তালিকায় 66টি মতো আছে, আরও ভাগগুলো বিস্তারিত, অতটা আলোচনার সম্ভব না সেভাবে। এই প্রশ্নটি হচ্ছে ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সংক্রান্ত ক্ষমতা বা অর্থনৈতিক সংক্রান্ত পাওয়ার ক্ষমতা সম্পর্কে ব্যাখ্যা করো। কীভাবে তুমি তার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট করে বা কেন্দ্র থেকে কীভাবে তা সাহায্য করতে পারে, যেটি নিয়ে বিস্তারিত আলোচনা করতে হয়। এটাতেও ডাইরেক্ট 8 নম্বর আছে, তবে যেটি 4 থাকবে 4+4 সেটিকে লেখার চেষ্টা তোমরা করবে। আর এই ধরনের প্রশ্ন আসবে, প্রশ্ন বেশি শক্ত আসে না, তোমরা যদি একটু ধৈর্য সহকারে প্রশ্নটি পড়ো, প্রশ্নটিকে মনোযোগ সহকারে পড়বে, তাহলেই তোমরা দেখতে পারবে যে কোশ্চেনের উত্তর তোমাদের জানা, কোনো প্রশ্ন উত্তর অজানা হবে না। এবং যে নোট আমাদের দেওয়া হয়েছে পরবর্তীকালে আমরা সাজেশন দেবো, আমি আশা করবো যে সাজেশনের মাধ্যমে থেকে তোমরা 50% থেকে 60% কোশ্চেন কমন পাবে। এবার একটু পড়াশোনা করো, তো আশা করি ভালো রেজাল্ট হবে। এবার আসছি যে প্রশ্ন আসছে, যে একটা প্রশ্ন আছে যে অ্যাক্সেস দ্য রোল অফ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে এনজিও যেটাকে বলে, সাপোর্টিং অর প্রমোটিং অফ হিউম্যান রাইটস, মানবাধিকার প্রয়োগের ক্ষেত্রে এনজিও অর্থাৎ যেগুলি গভর্নমেন্ট সেক্টর নয়, সেগুলি ভারতবর্ষের উন্নতি বা মানবাধিকার প্রসারের ক্ষেত্রে কী ভূমিকা গ্রহণ করে, এটিও 8 নম্বর। এর সঙ্গে আরেকটি প্রশ্ন আছে যেটি 4+2, 2টি কোশ্চেন আছে 4+4 করে। লেখা আছে গিভ এনি 4 এক্সাম্পল, 4টি উদাহরণ দাও, এস্টাবলিশ অফ দ্য ইন্ডিয়ান পার্টিসিপেন্ট, ভারত কীভাবে পার্টিসিপেন্ট প্রতিনিধিত্ব করেছিল, অফ ইউএন পিস কিপিং উইথ দ্য অপারেটর অলওয়েজ দ্য বিং এক্সেলেন্ট, শান্তি রক্ষা স্থাপনের ক্ষেত্রে জাতিসংঘের ক্ষেত্রে শান্তি রক্ষা স্থাপন করতে জাতিপুঞ্জে ভারতের প্রতিনিধিত্ব করেছিল ভারত, এবং তার কী ভূমিকা 4টি ভূমিকা লেখো বা ব্যাখ্যা লেখো। এইভাবে 4+4 আছে, এই উত্তরগুলি লেখা তোমরা যথাযথ চেষ্টা করবে। এবার আমরা আসবো, এটা হচ্ছে গ্রুপ এ 85 85 নম্বরের প্রশ্নগুলো বললাম, তোমরা মিলিয়ে দেখে নেবে। 8 × 4 32, 5 × 7 35 এবং 2+2
গুণিত 9 18, এই যোগ করে 85 আসছে। এবার আমরা যে বিষয়ে আসবো, আমি আগে বলেছি মডিউল 3 গ্রুপ ঐচ্ছিক মণ্ডল 1 যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে কোশ্চেনগুলো বলবো। ঐচ্ছিক মণ্ডল 2 এর উত্তর আমরা পড়াই না, যেহেতু ওখান থেকে প্রশ্ন আসে, এটা আগেই তোমরা আলোচনা করে দিয়েছি। এবার এখানে কেমন প্রশ্ন আসে, এখানে একটি 2 নম্বরে আসে, একটি 5 নম্বরে আসে, আর একটি 8 নম্বরে আসে। তবে 8 নম্বরের মধ্যেও এখানে দুটি অর থাকে অথবা থাকে। 2 নম্বরে যেমন প্রশ্ন আসে রোল অফ দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই যে ক্ষেত্রে কি ভূমিকা পালন করছে, অফ দ্য পোলিওর ক্ষেত্রে বিশ্ব সংস্থা কী ভূমিকা পালন করছে, এ সম্পর্কে দুটো আলোচনা করো। এবার যে 5 নম্বরের কোশ্চেনটি আসে, যেটি 5 নম্বরটি আগেও বলেছি 3+2 অথবা 2+3-এও আসে বা 2+2+1-এ আসে। এর প্রশ্ন আছে হোয়াট উড হ্যাপেন ইন এ ফুল নিউক্লিয়ার ওয়ার ব্রেকস আউট, যদি নিউক্লিয়ার যুদ্ধ হয়, মানে যদি পরমাণু যুদ্ধ হয়, সেক্ষেত্রে সামগ্রিকভাবে গোটা বিশ্বে কী পরিস্থিতি হতে পারে। এরপরে এটা হচ্ছে তোমার 3 নম্বরে আছে। এরপর আছে হাউ ফান ক্যান ডিসঅ্যারেঞ্জমেন্ট অ্যাভয়েড সাচ আ সিচুয়েশন হ্যাপেন, এই পরমাণু যুদ্ধ থেকে কীভাবে আমরা বেরিয়ে আসতে পারবো এবং কী পরিস্থিতিকে অবলম্বন করলে আমরা বেরিয়ে আসতে পারবো সেই সম্পর্কে আলোচনা করতে হবে। এটা 2 নম্বরে আছে। এবার যেটি আমরা আলোচনা করবো 8 নম্বরে, যেখানে 4+4 আছে, 2+6 আছে, 2+3 আছে। তবে এখানে দুটি কোশ্চেন থাকবে, তার মধ্যে একটি করতে হবে তোমাদেরকে। Describe any food advice effective globalization which are really cause of concern of India, বিশ্বের ভারতবর্ষের বা উন্নতির ক্ষেত্রে বা এই অগ্রগতির ক্ষেত্রে কী ভূমিকা পালন করেছিল বা কী এগিয়ে যেতে কী ভূমিকা পালন করেছিল, সেতে 4টি তোমাদেরকে তার এফেক্ট বা তার প্রভাব ব্যাখ্যা করতে হবে। এর সঙ্গে আরেকটি প্রশ্ন আছে, এটা 4+4, আরেকটি প্রশ্ন আছে 2+6, হাউ ডিড দ্য ইউনাইটেড কাম ইনটু এক্সিস্টেন্স, কীভাবে তার ইউনাইটেড নেশন তার অস্তিত্বকে টিকে রেখেছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল। এর সঙ্গে একটা প্রশ্ন আছে 6 নম্বর, যেটি আছে স্টেট এনি 3 ব্রড অবজেক্টিভস অফ দেয়ার ইউনাইটেড নেশন অ্যাজ পার অ্যাট চার্টারকে আমরা অনেক ক্ষেত্রে সনদ বলি বা আইন বলি, মানে এই ইউনাইটেড নেশন মানে সমৃদ্ধ জাতিপুঞ্জের যে 3টি সনদ বা 3টি আইন বা 3টি উদ্দেশ্য যেগুলো আছে সেগুলো বিস্তারিতভাবে তুমি আলোচনা করো। এবার 3টির মধ্যে 3টি, তুমি 3টি বেশি লেখার দরকার নেই। তুমি যেহেতু 6 নম্বর আছে, যদি বেশি লিখবো, বেশি লিখলে যে নম্বর পাবে এমন কোনো কথা নেই, পর্যাপ্তটুকু উত্তর লিখবে। আমি প্রথমেই বলেছি এটি একটি অনেকটা বিজ্ঞান ভিত্তিক, যতটুকু প্রশ্ন চেয়েছে ততটুকু উত্তর তোমরা লিখবে, তার বাইরে লেখার চেষ্টা করবে না। আশা করি আমি এই সিলেবাসটি যেটা বোঝালাম বা পরীক্ষার প্যাটার্নটি বা প্রশ্নের প্যাটার্ন যে বোঝালাম, অনেক ছাত্রছাত্রীরই বোধগম্য হয়েছে। যদি কিছু বুঝতে অসুবিধা হয়, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও তোমরা কমেন্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ পাঠাতে পারো, বা তোমার যদি কোনো মেসেজ করতে অসুবিধা হয় ডাইরেক্ট তোমরা আমাদের প্রতিষ্ঠানের যে ফোন নাম্বারটি আছে সেটার সাথে যোগাযোগ করতে পারো। আমি আশা করব এই ভিডিওটার মাধ্যমে তোমাদের এই সিলেবাস সম্পর্কে একটা সুস্পষ্ট স্বচ্ছ ধারণা এসেছে। আগামী দিন আমরা এই কিছু প্রশ্নের প্রথমে শর্ট কোশ্চেন, তারপর 2 নম্বরের প্রশ্ন প্রথমে, পরে 5 নম্বর প্রশ্ন, পরে 8 নম্বর প্রশ্ন বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে আমি এখানে আমার ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ।